আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 6 ট্রাভার্স সার্ভেইং এর আর্টিকেল 6.3 ম্যাগনেটিক কম্পাস থেকে। নাম শুনে আমরা ম্যাগনেটিক কম্পাস বলতে যে জিনিসটা বুঝি যে হচ্ছে গিয়ে কম্পাস মানে হচ্ছে কি একটা দিক নির্ণয় করার যন্ত্র, মোটামুটি আমরা যেটা বুঝি। আর ম্যাগনেটিক কম্পাস হচ্ছে কি যে এটার মাধ্যমে আমরা দিকটা কিসের মাধ্যমে নির্ণয় করতে পারবো, কোনো একটা অ্যাঙ্গেলের সাথে এটা কিসের সাপেক্ষে আছে সেটা। অ্যাঙ্গেলটা কিরকম হতে পারে, আমরা অনেক ধরনের অ্যাঙ্গেল শিখছি, যে হোল সার্কেল বিয়ারিং, কোয়াড্রিল্যাটারাল বিয়ারিং, একটা লাইনের জন্য কত হয় সেটা আমরা দেখেছি। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের সার্ভেইং এর কাজের পারপাসে যে ইউজ হচ্ছে কম্পাসটা, সেটা আসলে দুই ধরনের কম্পাস ইউজ হয়। একটা হচ্ছে প্রিজমেটিক কম্পাস, একটা হচ্ছে সার্ভেয়ার্স কম্পাস। তো আমরা যদি এইগুলার একটু ছবি দেখি, এইটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কম্পাস। তো ম্যাগনেটিক কম্পাসে আমরা কি দেখি যে একটা এখানে একটা নর্থ আর সাউথ পোল আছে, কিন্তু কম্পাসের মাঝখানে কিন্তু আবার ডিরেকশন দেওয়া আছে যে কোন দিকে ইস্ট ওয়েস্ট, কোন দিকে নর্থ ওয়েস্ট, কোন দিকে নর্থ ইস্ট, সাউথ ইস্ট এরকম দেওয়া আছে। এবং এটা চারোদিকে দেখবা যে 20, 40, এরকম 60, এরকম করে করে 340 পর্যন্ত মার্কিং করা আছে। এখানে আবার জিরো আছে। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ডিফাইন করতেছে 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি। 360 ডিগ্রি পর্যন্ত এটা কি করতেছে, ডিফাইন করতেছে। ঠিক আছে, এখন আমাদের এখানে যেটা দেয়া আছে, দেখো এখানে দুইটা কম্পাস আছে, একটা প্রিজমেটিক, একটা হচ্ছে সার্ভেয়ার্স। এখন প্রিজমেটিক কম্পাসটা কিরকম হয় আর সার্ভেয়ার কম্পাসটা কিরকম হয়, আমরা যদি এটা ছবি একটু দেখি, যে প্রিজমেটিক কম্পাসটা বেসিক্যালি এইরকম হয়। দেখা যাচ্ছে ছবিটা? এই যে এটা হচ্ছে আমার কম্পাসের ইয়েটা। এখানে একটা হচ্ছে আমার স্ট্যান্ডের মতো থাকবে, সেম ভাবে এখানে একটা স্ট্যান্ড থাকবে, একটা হচ্ছে এখানে একটা মিরর থাকবে অ্যাডজাস্ট করার জন্য, তারপর এখানে একটা স্লাইডিং ডিভাইস থাকবে। আর এইটা এই টোটাল পার্টটা এটার সাথে একটা হিঞ্জের মাধ্যমে জয়েন করা থাকবে। এটা বেসিক্যালি একটা মেটাল বক্স, মেটাল বক্সের ভিতরে আর কি কম্পাসটা আর কি সেট করা থাকে। তার উপর একটা গ্লাস কভার দেওয়া থাকে। আর এই পাশে হচ্ছে গিয়ে কি থাকে, দেখো এখানে হচ্ছে গিয়ে একটা সানগ্লাস, এই যে এটা একটা থাকবে। তারপর হচ্ছে গিয়ে এটার মধ্যে আই ভ্যান, আই শিল্ড এরকম থাকে। আর এটাকে বলা হচ্ছে ফোকাসিং স্টাড। এখানে একটা হিঞ্জ করা থাকে এই যে এই জায়গাটাতে। তো এইটা মোটামুটি আমার হচ্ছে কি একটা প্রিজমেটিক কম্পাসের বিভিন্ন পার্ট দেখানো আছে। আর আমি যদি বলি যে সার্ভেয়ার কম্পাসটা কিরকম, সার্ভেয়ার কম্পাসটা হচ্ছে এই যে এরকম। এটাও ওইটার মতোই, কিছুটা একটু ডিফারেন্স আছে, যে এই দুই পাশে দুইটা ভ্যান থাকবে। এখানে আবার গাইড ভ্যান থাকবে, যে মাঝখানে দেখো ছোট ছোট বাবল এর মতো হোল আছে, এগুলো হচ্ছে বলা হচ্ছে আই ভ্যান। এখানে একটা বাবল টিউব থাকে, যেটার মাধ্যমে তুমি এটাকে ব্যালেন্স করবা ওই জায়গাটাতে, স্পেসিফিক যে জায়গাটাতে আমি এটাকে বসাচ্ছি। এটা একটা মেটাল বক্স থাকবে, মেটাল বক্সের এখানে স্ক্রুইং করা থাকবে, এই কাটা থাকবে, আবার এখানেও কিন্তু ওইরকম স্কেলিং এর মতো থাকবে। তো মোটামুটি এই এই যে যন্ত্রগুলো আমরা দেখছি, এই যন্ত্রগুলো বেসিক্যালি আমরা কি করছি, এই যন্ত্রগুলোতে বেসিক্যালি আমরা কোন একটা জায়গায় ধরো একটা অবজেক্ট আছে, সেটা আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেই অ্যাঙ্গেলটা আমরা যদি মেজার করতে চাই, সেই মেজারমেন্টটা আমরা কি করতে পারবো, এই কম্পাসের মাধ্যমে করতে পারবো। এখন আমরা কিন্তু দেখেছি যে লাইন মেজারমেন্ট করা হয় কোন ডিভাইস দিয়ে, বা হচ্ছে গিয়ে কোন লাইনের লেংথ মেজারমেন্ট করা হয় কিভাবে, সেগুলা পদ্ধতিগুলো আমরা দেখেছি। সো এখানে আমরা হচ্ছে গিয়ে কোন একটা লাইন বা কোন একটা অ্যাঙ্গেল কিভাবে মেজার করব, আমরা সেই জিনিসটা আসলে এখানে দেখবো। তো এখানে টোটাল প্রিজমেটিক কম্পাসের বর্ণনা দেয়া আছে, জাস্ট রিড আউট করলেই হবে, ওইভাবে করে মেমোরাইজ করার বা মুখস্থ করার কোনো দরকার নাই। আচ্ছা, সিস্টেম অফ গ্রাডুয়েশন ইন প্রিজমেটিক কম্পাস এটা কিরকম, যে লাইন অফ সাইট, আমি যে লাইন দিয়ে দেখছি, এই লাইন দিয়ে দেখছি, সেটা আমার নর্থের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে আমি সেটাই কি কিন্তু এখানে কাউন্ট করব। ঠিক আছে, নর্থের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে আমি সেটা কি কি করব, এখানে কাউন্ট করব।
তাহলে এখান থেকে ধরো এইটুকের আমার ডিস্টেন্স হচ্ছে গিয়ে যে 330 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছে আমার ওই জায়গার অ্যাঙ্গেল। ঠিক আছে। আচ্ছা, সার্ভেয়ার্স কম্পাসের মধ্যে এখানেও একই রকম কিছু স্টেটমেন্ট দেওয়া আছে যে এটাও সিমিলার ইন কনস্টিটিউশন টু এ প্রিজমেটিক কম্পাস উইথ ফিউ মডিফিকেশন। এখানে কিছু মডিফিকেশন থাকে, মডিফিকেশন গুলো কিন্তু তোমরা অলরেডি ছবিতে কিছুটা দেখেছো। তো এখানে আবার কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। বেসিক্যালি এখানে অ্যাডজাস্টমেন্টটা তিন ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট, একটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। সরি, টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে গিয়ে তিন ভাবে হয়, আর নরমাল অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে দুইটা ভাগে হয়। একটা হচ্ছে টেম্পোরারি, মানে আমি কাজ করার সময় অ্যাডজাস্ট করছি, আবার পরে এটা চেঞ্জ হয়ে যাবে। আর একটা হচ্ছে পার্মানেন্টলি আমার এখানে অ্যাডজাস্টমেন্টটা হয়ে থাকবে এরকম। তো টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট যেটা আছে সেটা হচ্ছে কি আমি এখানে কি করব, সেন্টারিং করতে হবে, লেভেলিং করতে হবে, ফোকাসিং দা প্রিজম, প্রিজমকে ফোকাস করতে হবে। সেন্টারিং মানে কি, কোন একটা জায়গায় আমি যখন এই কাজটা করব, তো আমার এক্স্যাক্টলি কোন জায়গায় ওই স্পেসিফিক মার্ক করতে হবে, ওই গ্রাউন্ডের লোকেশনটাকে আমার আগে মার্ক করতে হবে, সেটাই হচ্ছে সেন্টারিং। যে আমি কম্পাসটা কোথায় ফিক্স করব, একটা ট্রাইপডের উপরে ফিক্স করব, নাকি আমি গ্রাউন্ডের উপরে ফিক্স করব, নাকি একটা ট্রাইপডের তিনটা লেগ স্ট্যান্ড দাঁড়ানো থাকবে এরকম করে তার উপরে ফিক্স করব, বা প্লাম বব থাকবে সেটার বরাবর আমি এটাকে ফিক্স করব। তো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সেকেন্ড হচ্ছে লেভেলিং, আমি যেই জায়গাতে এটা রেখেছি ফিক্স করলাম, আমি জায়গা ফিক্স করলাম, মার্ক করে আমি জায়গাতে রাখলাম, রাখার পরে এইটা আমার যে গ্রাউন্ড সারফেসটা আছে সেই গ্রাউন্ড সারফেসের সমান্তরালে আছে নাকি উঁচু নিচু হয়ে আছে, এটাকে লেভেল করার জন্য ওই যে বাবলিংটা ইউজ করা হয়। বাবলিংটা যখন মাঝখানে থাকে তখন মানে হচ্ছে এটা লেভেলটা ঠিক আছে, এটা ওয়েল ব্যালেন্স বা ওয়েল লেভেল করা হয়েছে। ঠিক আছে। ফোকাসিং দ্য প্রিজম, the process of moving the prism up and down for obtaining the figure and graduation sharp and clean is called focusing the prism। এখানে হচ্ছে কি আমার যে লেন্স বা হচ্ছে কি আই সাইড দিয়ে যে দেখবো আমি সেই জায়গাটাতে ফোকাস করার একটা পার্ট থাকে, যে আমি ক্যামেরা দিয়ে যখন ছবি তুলি আমি কি করি, ফোকাস করি, যে পয়েন্ট আউট করি যে আমি কোন জিনিসটাকে মেইন ফোকাস করতে চাচ্ছি। আর বাকি জিনিসগুলো আমার যদি আমার ফোকাস নাও হয় বা স্পষ্ট ছবি নাও আসে কোনো সমস্যা নাই, কিন্তু আমার যেটাকে আমি চাচ্ছি তুলতে স্পেসিফিক সেই জিনিসটাকে আমার ফোকাস করতে হবে। সেইখানেও কিন্তু আমার ওই প্রিজমটাকে আপ ডাউন করার মাধ্যমে এটাকে ফোকাস করতে হয়। দিস অ্যাডজাস্টমেন্ট অনলি অ্যাপ্লিকেবল টু প্রিজমেটিক কম্পাস, এটা শুধুমাত্র প্রিজমেটিক কম্পাসের ক্ষেত্রে কিন্তু এই ফোকাসিংটা করা হয়। পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট কি কি, এটা অনেকগুলো জিনিসের পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট দরকার হয়। যে আমরা যে যন্ত্র দিয়ে কাজ করি আমাদের প্রথমেই দেখতে হয় যন্ত্রের কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা। সো যান্ত্রিক ত্রুটি বলতে এখানে আসলে কি কি জিনিসের ত্রুটি হলে আমরা সেটাকে যান্ত্রিক ত্রুটি বলতে পারি। যদি অ্যাডজাস্টমেন্ট অফ লেভেল ঠিক না থাকে, লেভেল ঠিক না থাকে, সাইড ভ্যান্স ঠিক না থাকে, ম্যাগনেটিক নিডল ঠিক না থাকে, অ্যাডজাস্টমেন্ট অফ পিভটিং যদি ঠিকভাবে না থাকে, তাহলে আমরা এই জিনিসগুলোকে বলবো যে আমার টোটাল এখানে একটা পার্মানেন্ট এরর আছে এই এই আমার কি বলবো এটাকে ইনস্ট্রুমেন্টের মধ্যে। এখন এই জিনিসগুলো আমাদের চেক করতে হয় যে এই জিনিসগুলো কি আমার অ্যাডজাস্টমেন্টটা ঠিকভাবে করা হয়েছে কিনা, কারণ এগুলো হচ্ছে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। তো এই প্রত্যেকটা টার্ম আমরা হচ্ছে কি আলাদা আলাদা করে রিড আউট করবো, জাস্ট মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা, নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, লোকাল অ্যাট্রাকশন। লোকাল অ্যাট্রাকশনটা অ্যাকচুয়ালি এখানে কি, আমরা অ্যাকচুয়ালি যে জানি যে চুম্বককে যদি আমি একটা দড়ি বেঁধে বা একটা সুতা বেঁধে চুম্বককে ঝুলিয়ে দেই তখন কি হবে, এটা উত্তর দক্ষিণ মেরু হয়ে থাকে, তাই না? তো আমরা যখন এটাকে ঝুলিয়ে দিব তখন যদি এরকম হয় যে এটা একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট ম্যাগনেটিক মেরিডিয়ানের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, অ্যাট্রাক্টেড বলা মানে হচ্ছে গিয়ে এটা ওয়ান কাইন্ড অফ, আমি যদি ফিগারটা দেখি এটার ফিগারটা ওয়ান কাইন্ড অফ এরকম, যে এটা একটা দিকে একটু ডিক্লাইন হয়ে আছে, দ্যাট মিন্স এই দিকে তার হচ্ছে গিয়ে একটা অ্যাট্রাকশন বা প্রবণতা আছে। প্রবণতাটা আসলে আমরা এখান থেকে কিভাবে বের করবো, এটা একটা অ্যাঙ্গেলের মাধ্যমে বের করবো, ডিক্লিনেশন অ্যাঙ্গেল, এটাই আমরা মেজার করি কম্পাসের মাধ্যমে। এই যে ডিক্লিনেশন অ্যাঙ্গেলটা পেলাম এটাই আমরা কম্পাস সার্ভেয়ার কম্পাস বা হচ্ছে গিয়ে প্রিজমেটিক কম্পাস দিয়ে কি করি, ফাইন্ড আউট করি। তো এইটাকে আসলে কিভাবে করতে হয়, যে দিস ইজ কজড বাই দা proximity of iron steel structure rail infrared flow stand cables etc। মানে এটা কেন হয় এরকম, যদি অ্যাট্রাকশনটা কোন দিকে কাজ করছে এটা কেন হয়, এটা হচ্ছে গিয়ে কোনো আয়রন রিলেটেড বা স্টিল রিলেটেড কোনো অবজেক্ট থাকলে তাহলে সেই দিকে এটা কি হয়,
কিছুটা অ্যাট্রাক্টেড হয় বা ডিক্লিনেশন হয়। তো ডিটেকশন অফ লোটাল অ্যাট্রাকশন আমরা কিভাবে এটাকে ডিটেক্ট করব? The presence of local attraction at any station may be detected by observing the fore and back bearing of a line. কি করা যায়? এটা একটা ফোর বেয়ারিং বা ব্যাক বেয়ারিং এর মাধ্যমে হচ্ছে কি এই লোকাল অ্যাট্রাকশন ডিটেক্ট করা যায়। If the difference between the fore bearing and back bearing of a line joining the two station is 180, যদি কি হয় এটার ফোর বেয়ারিং আর ব্যাক বেয়ারিং এর লাইনটা জয়েন করলে এটা যদি 180 হয়, it may be taken that the both station are free from local attraction. যদি দুইটা লাইনকে আমি জয়েন করি একসাথে এবং লাইন দুইটা একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল এ মিট করে, দ্যাট মিন্স এখানে কোনো লোকাল অ্যাট্রাকশন নাই, মানে এখানে কোনো আমার আলাদা কোনো ম্যাগনেটিক ফিল্ড ওরকম ক্রিয়েট করে নাই যার প্রতি এই লাইনটা বা এটা একটা অ্যাঙ্গেলে অ্যাট্রাক্টেড অবস্থায় বা ডিক্লিনেশন অবস্থায় আছে। এখন তাহলে আমরা কখন বুঝবো যে এটা আসলে ডিক্লিনেশন অবস্থায় আছে বা এখানে লোকাল অ্যাট্রাকশন পাওয়া যাবে? আচ্ছা, এরকম ফ্রি ফ্রম হওয়া মানে হচ্ছে এখানে কোনো অবজারভেশনাল বা ইনস্ট্রুমেন্টাল এরর নাই। যখন আমার এই ডিফারেন্সটা 180 থেকে অন্য কিছু হবে, দ্যাট মিন্স এখানে একটা কি আছে, এখানে একটা ডিসক্রিপেন্সি আছে ডিউ টু অ্যান অবজারভেশনাল এরর or avoidable attraction from the article on person chain tapes etc. যদি 180 থেকে অন্য কিছু হয়, দ্যাট মিন্স এখানে কি আছে, একটা ডিক্লিনেশন বা একটা অ্যাট্রাকশন কাজ করছে। if the difference still remains, the local attraction exists at one or both the station. যদি ডিফারেন্সটা আবারও মানে আমার থেকেই যায়, দুইটা জায়গাতেই থেকে যায়, তখন আসলে এটা কোনো কোনো ক্ষেত্রে একটা স্টেশনে লোকাল অ্যাট্রাকশন পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে দুইটা স্টেশনে লোকাল অ্যাট্রাকশন পাওয়া যায়। দুইটা স্টেশন বলতে আমি বুঝাচ্ছি দুইটা লাইন যে মিট করছে বলা হচ্ছে, সেই দুইটা লাইনের স্টার্টিং পয়েন্টকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? এলিমিনেশন অফ লোকাল অ্যাট্রাকশন, আমরা কিভাবে লোকাল অ্যাট্রাকশনটা বাদ দিতে পারবো? এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের একটা চেক করতে হয়, সেটা কি যে if the traverse is a closed one, the sum of the internal angle must be 2n minus 4 right angle even if there is local attraction. যদি কোনো একটা জায়গাতে লোকাল অ্যাট্রাকশন থাকে, একটা ক্লোজ ট্রাভার্সের ক্ষেত্রে কি হয়, ইন্টারনাল অ্যাঙ্গেল গুলার যোগফল হবে কি 4n minus 2n minus 4 ইনটু এটা হচ্ছে এতগুলা রাইট অ্যাঙ্গেল বা ইনটু 90 ডিগ্রি সোজা কথায়। আর যদি হচ্ছে কি আমার না থাকে, তখন তো আমি বললামই যে ডিফারেন্সটা হচ্ছে কি আমার 180 হবে, 180 থেকে অন্য কিছু হবে না। এখন আমরা এটাকে যদি একটা ডায়াগ্রাম বা একটা কম্পাসের ডেটা কালেক্ট করার ক্ষেত্রে দেখায় যে the following bearings are observed in a traverse survey conducted with a prismatic compass. একটা prismatic compass দিয়ে একটা traverse survey এর কিছু বেয়ারিং কালেক্ট করা হয়েছে, সেটা কি কি, যে এই ছবিটা আমরা যদি খেয়াল করি PQRS, এটা একটা ট্রাভার্স, একটা ক্লোজ ট্রাভার্স, এবং এখানে হচ্ছে গিয়ে ফোর বেয়ারিং ব্যাক বেয়ারিং নামে দুইটা বেয়ারিং দেওয়া আছে। at what station do you suspect local attraction? কোন স্টেশনে লোকাল অ্যাট্রাকশন আছে বলে তুমি মনে করো? find the corrected bearing of the lines and also calculate the included angle. বেয়ারিং গুলা কারেক্ট করলে কি হয় সেটা বের করো, আর ভিতরের ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলোও বের করো। আচ্ছা বলো। আচ্ছা, ফোর বেয়ারিং আর ব্যাক বেয়ারিংটা কি? ফোর বেয়ারিং হচ্ছে একটা লাইন, টিএস লাইন, এটার হচ্ছে দুইটা বেয়ারিং, ফোর হচ্ছে সামনেরটা আর ব্যাক হচ্ছে পিছনেরটা, মানে আগের প্রিভিয়াস বেয়ারিং আর পরবর্তী বেয়ারিংটাকেই হচ্ছে গিয়ে ফোর বেয়ারিং ব্যাক বেয়ারিং বলা হচ্ছে। তো আমরা একটু খেয়াল করি, যদি ছবিটা দেখি যে পিটা শুরু হয়েছে এখানে, তারপর কিউ, তারপরে আর, তারপরে এস। এখন আমরা হ্যালো, আচ্ছা আমরা পি কিউ আর এস এই চারটা বিন্দু দিয়ে যে ট্রাভার্সটা গঠিত হয়েছে, ট্রাভার্সটা একটু যদি খেয়াল করি, পি কিউ যে লাইনটা আছে এই লাইনের ফোর বেয়ারিং দেওয়া আছে 124 ডিগ্রি 30 মিনিট, ব্যাক বেয়ারিং দেওয়া আছে 304 ডিগ্রি 30 মিনিট। তাহলে পি অ্যাঙ্গেলটা হবে কি, এই পি অ্যাঙ্গেলটা হবে ফোর বেয়ারিং অফ পিকিউ, পিকিউ এর ফোর বেয়ারিং মাইনাস ব্যাক বেয়ারিং অফ হচ্ছে এসপি, এসপি এর ব্যাক বেয়ারিং। তাহলে আমরা কি করব, ফোর বেয়ারিংটা লিখলাম 124 ডিগ্রি 30 মিনিট, আর ব্যাক বেয়ারিং অফ এসপি কত আছে
পির ব্যাক বিয়ারিং ব্যাক বিয়ারিং আচ্ছা পর্যন্ত। পি অ্যাঙ্গেলটা যখন আমি চাচ্ছি আমার পি এর সাথে কানেক্টেড আছে কয়টা লাইন সেটা আমাকে চেক করতে হবে। এই একটা লাইন আছে পিএস আর এই একটা লাইন আছে পিকিউ। তার মানে আমি যখন পি নিয়ে কাজ করব আমাকে পিএস লাইনের একটা বেয়ারিং ধরতে হবে আর পিকিউ লাইনের একটা বেয়ারিং ধরতে হবে। এখন পিকিউ লাইন পিএস লাইনের যে বেয়ারিংটা আছে সেটা আমার একদম লাস্টে আমি দেখবো যে এটার ফর ব্যাক বেয়ারিং কি ছিল। এটার ব্যাক বেয়ারিং ছিল 17 ডিগ্রি 45 মিনিট। আমি বলেছি যে যেই পয়েন্ট আছে তার আগের লাইনটা হচ্ছে ফর বেয়ারিং আর তার প্রিভিয়াস লাইনটা হচ্ছে ব্যাক বেয়ারিং। তাহলে এই এস লাইনের এসপি লাইনের হচ্ছে গিয়ে ফর বেয়ারিং হচ্ছে কি এইদিকে আর ব্যাক বেয়ারিং হচ্ছে কি এইদিকে। ঠিক আছে, তাহলে পিকিউ লাইনের পি অ্যাঙ্গেলের মান বের করতে চাইলে আমাকে কি করতে হবে, পিকিউ লাইনের ফর বেয়ারিং থেকে এসপি লাইনের ব্যাক বেয়ারিং বাদ দিতে হবে। তাহলে আমি বাদ দিলাম, এখানে আমি মানটা পেলাম 106 ডিগ্রি 45 মিনিট। সেম ভাবে আমি কিউ এর অ্যাঙ্গেল বের করব। কিউ অ্যাঙ্গেলটা কি হবে দেখো, কিউ এর অ্যাঙ্গেল আমি যাই, এখানে দেখো এটার ফোর বেয়ারিং আছে কত 68 ডিগ্রি 15 মিনিট। আচ্ছা এখন এই কিউ অ্যাঙ্গেলের জন্য আমার কানেক্টেড লাইন আছে কি, এই একটা আছে পিকিউ আর এই একটা আছে কিউ আর। তাহলে এখানে হবে কি, এখানে আমার হবে হচ্ছে গিয়ে এই পিকিউ লাইনের যে ব্যাক বেয়ারিং আছে সেইটা আর কিউ আর লাইনের যে ফোর বেয়ারিং আছে সেইটা, এই দুইটার পার্থক্য। এখানে আবার দেখো 360 ডিগ্রি থেকে এটা বাদ দেওয়া হয়েছে। কি করা হয়েছে, 360 ডিগ্রি থেকে এটা বাদ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে একটু খেয়াল করে আমরা যদি দেখি যে এই যে অ্যাঙ্গেলটা আছে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা কত আছে, অ্যাঙ্গেলটা আছে হচ্ছে গিয়ে 304 ডিগ্রি। কত আছে ব্যাক বেয়ারিংটা 304 ডিগ্রি। দ্যাট মিন্স এটা হচ্ছে গিয়ে 360 থেকে মানে 180 থেকে বড়। 180 থেকে বড় হলে আমরা এটা কি করে নেই 360 থেকে বাদ দিয়ে নেই। তাহলে 360 মাইনাস ব্যাক বেয়ারিং অফ পিকিউ, ব্যাক বেয়ারিং অফ পিকিউ হচ্ছে কত 304 ডিগ্রি 30 মিনিট মাইনাস ফোর বেয়ারিং অফ কিউআর, কিউআর এর ফোর বেয়ারিং কত 68 ডিগ্রি 15 মিনিট। তাহলে আমি এটা ক্যালকুলেট করে পেলাম 123 ডিগ্রি 45 মিনিট। তাহলে এটা হচ্ছে কিউ আর এর কিউ এর অ্যাঙ্গেল। এরপরে আমি যখন আর এ যাব, আর এ যে দেখলাম আর এর ফোর বেয়ারিং হচ্ছে কত 310, আর এস এর ব্যাক বেয়ারিং হচ্ছে কত 135। তাহলে আর এর সাথে কানেক্টেড আছে কি কিউ আর, তাহলে কিউ আর এর লাগবে কি একটা বেয়ারিং আর আর এস এর একটা বেয়ারিং। তাহলে কিউ আর এর কোন বেয়ারিংটা লাগবে, কিউ আর এর লাগবে হচ্ছে গিয়ে ব্যাক বেয়ারিং। কিউ আর এর ব্যাক বেয়ারিংটা কত 246 আর আর এস এর ফোর বেয়ারিং কত, আর এস এর ফোর বেয়ারিং হচ্ছে 310। তাহলে এই দুইটার যে ডিফারেন্সটা আছে এই দুইটা ডিফারেন্স করলে আমরা পেলাম কত 64 ডিগ্রি 30 মিনিট। এখন এখানে একটা কোশ্চেন হতে পারে যে আমি কেন এখানে এটাই রেখে দিলাম, আমি কেন 360 থেকে যোগ বিয়োগ করলাম না। কেন করলাম না, কারণ এই দুইটা ডিফারেন্স করলে আমার সেই ডিফারেন্সটা 180 থেকে বড় আসে, কিন্তু এইখানে আমার এই দুইটা ডিফারেন্স করলে ডিফারেন্সটা কিন্তু 180 থেকে ছোট আসে, এই জন্য আমি আর এই কাজটা করি নাই। ঠিক আছে, সেম ভাবে আমি এবার এস অ্যাঙ্গেলে যাই। এস এর ক্ষেত্রে কি হবে, আর এস এর বেয়ারিং আর হচ্ছে এসপি এর বেয়ারিং। তাহলে আর এস এর কি হবে, আর এস এর হবে আমার ব্যাক বেয়ারিং আর এই এসপি এর কি হবে ফোর বেয়ারিং। এসপি এর ফোর বেয়ারিং হচ্ছে কত 200 ডিগ্রি 15 মিনিট আর আর এস এর ব্যাক বেয়ারিং কত আমার 135 ডিগ্রি 15 মিনিট। তাহলে এটা ডিফারেন্স হলে কত 65 ডিগ্রি 0 মিনিট। এখন আমরা কি করব, আমরা হচ্ছে সবগুলো অ্যাঙ্গেলের যোগফল বের করব। সবগুলো অ্যাঙ্গেলের যোগফল যদি বের করি দেখো পি কিউ আর এর চারটা অ্যাঙ্গেল বের করে দেখবো যে অ্যাঙ্গেলের যোগফল 360 ডিগ্রি হয়েছে কিনা। যদি হয় তার মানে আমার এটা ক্যালকুলেশন করা ওকে আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করব। আমাদের কিন্তু প্রত্যেকটার অ্যাঙ্গেল বের করা হয়েছে কিন্তু কারেক্টেড বেয়ারিং গুলা বের করা কিন্তু হয়নি। কারেক্টেড বেয়ারিং গুলা বের করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা লাইনের জন্য দুইটা করে বেয়ারিং আবার বের করতে হবে। কি করতে হবে, দুইটা করে বেয়ারিং আবার বের করতে হবে। এই যে মানগুলো দেয়া আছে এই মানগুলো আমাদের আবার বের করতে হবে। তাহলে পি কিউ এর ফোর বেয়ারিং একবার বের করব, ব্যাক বেয়ারিং একবার বের করব। কিউ আর এর ফোর বেয়ারিং একবার বের করব, ব্যাক বেয়ারিং একবার বের করব। তাহলে আমরা যদি একটু বের করতে যাই ফোর বেয়ারিং অফ কিউ আর, হ্যাঁ বলো। কোন কিউটা ম্যাম আমি একটু বুঝিয়ে দেন। আচ্ছা
কিউটা হচ্ছে গিয়ে আমার ব্যাক বেয়ারিং অফ পিকিউ, পিকিউ এর ব্যাক বেয়ারিং, আর কিউআর এর ফোর বেয়ারিং। পিকিউ এর ব্যাক বেয়ারিং হচ্ছে 304 আর কিউআর এর ফোর বেয়ারিং হচ্ছে কত 68 ডিগ্রি 15 মিনিট। এখন এই দুইটার ডিফারেন্স করলে কত আসে? ডিফারেন্সটা হচ্ছে কি 180 থেকে বেশি আছে, ঠিক আছে? যখন এটা 180 থেকে বেশি হবে তখন এটা হচ্ছে 360 মাইনাস এই এই কোণটা করতে হবে, ঠিক আছে? তাহলে সেটা করলে হচ্ছে কি আমার কি হয়, এই যে মানটা হচ্ছে গিয়ে 123 ডিগ্রি 45 মিনিট আসে, ঠিক আছে? এটা কি ম্যাম সব সময়ের ক্ষেত্রেই? হ্যাঁ, এটা আর এর ক্ষেত্রে হতে পারতো বা এস এর ক্ষেত্রে হতে পারতো, যে ক্ষেত্রে হবে সেখানে আমি করব। আবার দেখো আর এস এর ক্ষেত্রে কিন্তু আমি বিয়োগ করে দেখলাম এখানে কিন্তু আমার ডিফারেন্সটা হচ্ছে কি 180 ছোট আছে, দরকার হয় নাই। এখানে 180 ছোট দরকার হয় নাই, এখানে 180 ছোট দরকার হয় নাই। যেখানে 180 থেকে বড় চলে আসবে ডিফারেন্স, সেখানে আমি 360 থেকে বিয়োগ করব, ঠিক আছে? জি ম্যাম। দেন আমি ম্যাডাম টোটাল অ্যাঙ্গেল, ফোর বেয়ারিংটা কখন নিব আর ব্যাক বেয়ারিংটা কখন নিব, মানে এটা কিভাবে এই বুঝবো যে যে আমি অবস্থান করতেছি কোথায়, এখানে। ফোর বেয়ারিং হচ্ছে সেটার আগের এই লাইনের আগের দিকে যেটা আছে ফ্রন্টে, আর ব্যাক হচ্ছে এটার পিছনে কি ছিল সেটা হচ্ছে ব্যাক। তাহলে ফোর বেয়ারিং আমি অবস্থান করছি হচ্ছে পি তে, তাহলে আমি ফোর বেয়ারিং নিব কার? পিকিউ এর। আর ব্যাক বেয়ারিং নিব কার? এসপি এর। আমার পিছনে যেটা আছে সেটার ব্যাক বেয়ারিং, আর সামনে যেটা আছে সেটার ফোর বেয়ারিং। শেষ। সামনে মানে কি ফোর, পিছনে মানে কি ব্যাক, ঠিক আছে? মানে সামনে আমরা বলি না ফরওয়ার্ড, পিছনে আমরা বলি কি ম্যাডাম ব্যাকওয়ার্ড। সব সময় তাহলে ফোর থেকে বিয়োগ দিব ব্যাক? এক্স্যাক্টলি, বিয়োগ করব। ঠিক আছে বুঝতে পারছি। এখন আমরা কারেক্টেড যে বিয়ারিং গুলো সেগুলো বের করতে যাই। তাহলে কারেক্টেড বিয়ারিং এর জন্য আমাদের কি করতে হবে? ফোর বিয়ারিং অফ কিউআর, আমরা কিউআর থেকে শুরু করব। ফোর বিয়ারিং অফ কিউআর আমি বলছি যে ব্যাক বিয়ারিং অফ পিকিউ মাইনাস প্লাস হচ্ছে কিউ, ব্যাক বিয়ারিং অফ পিকিউ প্লাস হচ্ছে কিউ মাইনাস হচ্ছে 180, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা এখানে একটা কোশ্চেন আছে যে আমি 180 মাইনাস কখন করব, 180 প্লাস কখন করব? প্রত্যেকটা কাজই একই কাজ। প্রত্যেকটা কাজই হচ্ছে ফোর বেয়ারিং এর সাথে অ্যাঙ্গেল যোগ করলে আমি সবগুলার ফোর বেয়ারিং পেয়ে যাব। ব্যাক বেয়ারিং এর সাথে ব্যাক বেয়ারিং বের করার সময় আবার ফোর বেয়ারিং এর সাথে অ্যাঙ্গেল যোগ করলে সবগুলার ব্যাক বেয়ারিং পেয়ে যাব। এখন কোন অ্যাঙ্গেলটা যোগ করব? 180 যোগ করব একবার, 180 বিয়োগ করব একবার। কখন যোগ করব কখন বিয়োগ করব? যখন আমার কোণটা 180 চেয়ে ছোট থাকবে তখন আমি 180 যোগ করব, যখন আমার কোণটা 180 চেয়ে বড় থাকবে তখন আমি 180 বিয়োগ করব, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আমি আবার বলছি, কোন একটা লাইনের ফোর বেয়ারিং যদি আমি বের করতে চাই, সাপোজ ফোর বেয়ারিং অফ কিউ আর সমান কি হবে? ব্যাক ফোর বেয়ারিং অফ পিকিউ, পিকিউ এর ফোর বেয়ারিং প্লাস হচ্ছে গিয়ে কিউ অ্যাঙ্গেলটা, এই দুটো যোগ করে আমি দেখলাম যোগফলটা হচ্ছে কত আসে? 180 চেয়ে বড় আসে। তাহলে আমি এখান থেকে 180 বিয়োগ করে দিব। এরপরে আবার ব্যাক বেয়ারিং অফ কিউ আর কি হবে? ব্যাক বেয়ারিং অফ কিউ আর হবে হচ্ছে ফোর বেয়ারিং অফ কিউ আর প্লাস 180। ফোর বেয়ারিং অফ কিউ আর তো আমার দেওয়া আছে কত, এইটা, প্লাস হচ্ছে 180, যেটা আসবে সেটা হচ্ছে আমার এই ব্যাক বেয়ারিং অফ কিউ আর। আবার ফোর বেয়ারিং অফ আরএস, এই আরএস এর ফোর বেয়ারিংটা কি হবে? ফোর বেয়ারিং অফ কিউআর, এই কিউআর এর ফোর বেয়ারিং প্লাস আর কোনটা, আমি কিউআর এর ফোর বেয়ারিং প্লাস আর কোন যোগ করে দেখলাম যে মানটা আসে হচ্ছে গিয়ে 180 চেয়ে ছোট, তাই আমি সাথে 180 যোগ করব। তাহলে ব্যাক বেয়ারিং অফ আরএস কি হবে? ব্যাক বেয়ারিং অফ আরএস হবে হচ্ছে গিয়ে ফোর বেয়ারিং অফ আরএস মাইনাস 180, যেহেতু এটা বড় 180 থেকে, ঠিক আছে? আবার আমি ফোর বেয়ারিং অফ এসপি বের করতে চাই, এসপি বের করব কি? তাহলে ফোর বেয়ারিং অফ আরএস মাইনাস হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে গিয়ে এস কোণ, এই দুটা যোগফল করে আমি দেখব যে যোগফলটা আসে হচ্ছে 180 চেয়ে বড়, তাহলে মাইনাস 180, ঠিক আছে? আবার ব্যাক বেয়ারিং অফ এসপি কি হবে? এই যে ফোর বেয়ারিং অফ এসপি বের করলাম সেটার থেকে 180 বিয়োগ করব, কারণ এটা 180 চেয়ে বড়। আবার ফোর বেয়ারিং অফ পিকিউ কি হবে? ফোর বেয়ারিং অফ পিকিউ হবে হচ্ছে কি ফোর বেয়ারিং অফ এসপি প্লাস পি কোনটা, এই দুইটা যোগ করে দেখবো যে 180 থেকে বড় হয় না ছোট, বড় আসে, তার মানে 180 বিয়োগ করব। আবার ব্যাক বেয়ারিং অফ পিকিউ কি হবে? ফোর বেয়ারিং অফ পিকিউ যেটা পেলাম সেটার সাথে 180 যোগ করব, কারণ এটা 180 চেয়ে ছোট,
যোগ করে আমি দেখলাম যে এইটার যে মানটা আসছে, ব্যাক বেয়ারিং অফ পিকিউ এর মানটা যেটা আসছে 304 ডিগ্রি 30 মিনিট, এখানে যে মানটা দেওয়া আছে 304 ডিগ্রি 30 মিনিট মিলে গেছে কিনা। যদি মিলে যায় দ্যাট মিন্স আমার অঙ্ক ঠিক আছে, কোনো ভুল হয়নি। ঠিক আছে, কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে? আমি পুরাটা জিনিস আবার একটু ব্রিফ করি। কোনো অ্যাঙ্গেল যখন বের করব, সেই অ্যাঙ্গেলের আগে পরে যেই লাইন দুইটা থাকবে, সেই লাইন দুইটার আগের লাইনের ফোর বেয়ারিং মাইনাস পেছনের বা ব্যাকের লাইনের ব্যাক বেয়ারিং, এটা বিয়োগ করব। যদি কোনো বেয়ারিং এর বিয়োগফল 180 থেকে বড় হয়, তখন আমি 360 থেকে সেই বেয়ারিংটা বাদ দিব, টোটাল বেয়ারিংটা। তাহলে আমি ওই অ্যাঙ্গেলটার অ্যাকচুয়াল মানটা পাবো। এটা হচ্ছে সেকেন্ড জিনিস। থার্ড হচ্ছে কি, আমি সবগুলো অ্যাঙ্গেল যোগ করে টোটাল 360 ডিগ্রি আসে কিনা সেটা একটা চেক করব। যদি না আসে দ্যাট মিন্স আমার ভুল হয়েছে। ফোর্থ হচ্ছে, আমি কারেক্টেড বেয়ারিং যখন বের করব, কোন একটা লাইনের ফোর বেয়ারিং বের করার জন্য সেই লাইনের ঠিক আগের লাইনের ফোর বেয়ারিং প্লাস সেই কোণটা প্লাস মাইনাস 180। কেন প্লাস মাইনাস 180? ফোর বেয়ারিং আর ওই কোণের যোগফল যদি 180 চেয়ে বড় হয় তাহলে 180 বিয়োগ করব, ফোর বেয়ারিং আর ওই কোণের যোগফল যদি 180 চেয়ে ছোট হয় তাহলে ওই কোণটা আমরা কি করব, যোগ করব। ব্যাক বেয়ারিং কিভাবে বের করব? ব্যাক বেয়ারিং হচ্ছে আমরা যে ফোর বেয়ারিংটা পেলাম সেই মানটার সাথে 180 যোগ অথবা বিয়োগ করব। কখন যোগ করব? যখন 180 চেয়ে ছোট তখন যোগ করব, কখন বিয়োগ করব? যখন 180 চেয়ে বড় তখন বিয়োগ করব। সিম্পল হিসাব। ঠিক আছে, কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে? জি না ম্যাডাম। আচ্ছা, এটা দুই একটা অঙ্ক প্র্যাকটিস করলে আই হোপ সবার করা খুব ইজি, কারণ এইখানে কাজ একটাই, শুধুমাত্র যোগ বিয়োগ করা, আর কোনো কাজ নাই। একটা ট্র্যাভার্স আছে, ট্র্যাভার্সটাকে একটা নির্দিষ্ট ডিরেকশন থেকে আমি কি করে যাব, জাস্ট যোগ বিয়োগ করে যাব। আচ্ছা, এক্সাম্পল 6.6 টা আমরা একটু যদি খেয়াল করি, the following bearing were measured in a traverse survey using a prismatic compass A B C D F G E F E পর্যন্ত আছে। A B C D E একটা ট্র্যাভার্স আছে যার ফোর বেয়ারিং আর ব্যাক বেয়ারিং দেওয়া আছে। এখানে বের করতে হবে কি, আচ্ছা এই লাইন, এই পেজটা উল্টা চলে আসছে, রিভার্স হয়ে গেছে। আচ্ছা এই অঙ্কটা তোমরা, আমি অঙ্কটা এই পেজটা ঠিক করে আমি দিয়ে দিব, ঠিক আছে? এই যে ABCD একটা ক্লোজ ট্র্যাভার্স আছে, এই ট্র্যাভার্সের জন্য আমরা হচ্ছে গিয়ে ফোর বেয়ারিং ব্যাক বেয়ারিংটা বের করব, ঠিক আছে? আচ্ছা তোমরা একটা কাজ করবে, এখন তোমরা সবাই এখন এই যে ডাটাটা আছে এই ডাটা দিয়ে এই অঙ্কটাকে আবার করবা, ঠিক আছে? সময় হচ্ছে 15 মিনিট। এই ডাটাটাকে ইউজ করে এই অঙ্কটা করবা। আমি পেজটা একটু ছোট করে দিচ্ছি। দেখা যাচ্ছে? ম্যাডাম ফিগার লাগবে না 6.6 এ? না ফিগার তোমরা এঁকে নাও, জাস্ট একটা ফিগার এঁকে নাও। এখানে ধরো পি থেকে শুরু হয়েছিল, এটা এ বি সি, এখানে একটা ডি পয়েন্ট, এখানে ই, এ বি সি ডি ই, র্যান্ডম একটা এঁকে নাও। আর হচ্ছে কি আমার এই লাইনগুলো দেওয়া আছে, লাইনের সাপেক্ষে ফোর বেয়ারিং ব্যাক বেয়ারিং দেখাচ্ছে, বাকি সব জিনিস সেম থাকবে অ্যাজ ইট ইজ, শুধুমাত্র এ বি সি ডি ই হবে, ঠিক আছে? আমরা এখন শুরু করব ট্র্যাভার্স উইথ চেইন এন্ড কম্পাস। আমি ট্র্যাভার্স সার্ভে যেটা আছে সেটা আমি করব দুইটা জিনিস দ্বারা, একটা হচ্ছে চেইন দ্বারা, একটা হচ্ছে কম্পাস দ্বারা। চেইন দ্বারা আমি কি করব, চেইন দ্বারা হচ্ছে আমি লাইন গুলা বের করব, লাইনের ডিরেকশন গুলা বের করব, কতটুকু লেন্থ সেটা বের করব। আর আমি হচ্ছে কি কম্পাস দ্বারা কি করব, এটার অ্যাঙ্গেল গুলা কত আছে সেটা বের করব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে কি, এই যে দুইটা দুইটা ভাগে এটাকে ভাগ করা যায়, কয়েকটা ভাগে ভাগ করা যায়। এটা কি, ডিটারমিনেশন অফ দ্য ডিরেকশন অফ চেইন সার্ভিং, আমি কোন দিক থেকে চেইন সার্ভে করা শুরু করব সেটার
প্রথমে আমার ডিটারমাইন করতে হবে। মনে করো আমার এরকম একটা ল্যান্ডের লেআউট আছে, তাহলে আমি চেইন সার্ভিং করা শুরু করবো কোত্থেকে? ধরো আমি এখান থেকে গেট থেকে শুরু করব, এ বি সি ডি ই, এটাকে আমি একটা ট্রাভার্স সার্ভে ক্রিয়েট করে ফেললাম। এখন আমি এটার মেজারমেন্টটা করব। আচ্ছা, আবার মেজারমেন্ট অফ দ্য ট্রাভার্স লেং চেইন লাইন এন্ড টেকিং অফসেট, আমি ট্রাভার্স এক একটা ট্রাভার্স এক একটা চেইন লাইন হিসেবে ধরলাম, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। আবার এবং এটাকে আমি আবার কি নিব, এটার মাঝখানে আবার অফসেট নিব। ঠিক আছে, অফসেট নিব কেন? আমি যে চেক করার জন্য, ওই যে আমি চেইন সার্ভেতে কি করতাম, টাই লাইন, তারপর হচ্ছে গিয়ে অক্সিলারি লাইন, এগুলা এগুলা নিয়ে নিতাম, এরকম করে চেক করব। তো এইভাবে করে হচ্ছে গিয়ে তোমার কোন একটা জায়গাকে ট্রাভার্স সার্ভে ট্রাভার্স ক্রিয়েট করে সেখানে তার চেইন লাইন আর অ্যাঙ্গেল মেজার করা যায়। নেক্সট আছে হচ্ছে গিয়ে তোমার প্লটিং অফ এ কম্পাস ট্রাভার্স। কম্পাস ট্রাভার্স মেজার করার জন্য তিনটা মেথড আছে, সেটা হচ্ছে বাই প্যারালাল মেরিডিয়ান, বাই ইনক্লুডেড অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে বাই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট। এগুলা জাস্ট একবার করে দিয়ে নিবা যে আমি এটাকে আঁকবো, আঁকাটা কিভাবে আসলে খাতায় আঁকা হয় সেটা। আমরা তো অঙ্ক জানি, তো ওইভাবে করে আমি অঙ্ক জানলে আমি এই ছবিটাও আঁকতে পারবো কোনগুলা থেকে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে ক্লোজড এরর, ক্লোজিং এরর। ক্লোজিং এররটা কি? যদি আমরা একটা ক্লোজ ট্রাভার্স নেই, সেখানে কোন একটা লাইন স্টার্ট হলো একটা পয়েন্ট থেকে, একটা স্টেশন থেকে, একটা ট্রাভার্সের সেইটা এন্ড পয়েন্টটা যদি আমার সেই স্টার্টিং পয়েন্টে বা স্টার্টিং স্টেশনে না মিলিত হয়, তার থেকে দূরে সরে থাকে, তখন না যে এররটা হবে সেটা হচ্ছে ক্লোজিং এরর। মানে একটা সাইডের মানটা, অ্যাঙ্গেলটা এতটাই চেঞ্জ আছে যেটা আমার ওই অ্যাঙ্গেলের সাথে মিট করে আমার প্রথম স্টার্টিং পয়েন্টটাকে মিট করছে না, তখন সেই ক্ষেত্রে এখানে ক্লোজিং এরর দেখা দেয়। এটা একটা ছবি আমরা যদি দেখি, এই যে ছবিটা হচ্ছে এইরকম, ধরো এ বি সি ডি ই এরকম একটা ক্লোজ ট্রাভার্স আছে। আমি যখন এটাকে ওখানে লিখতে গেলাম বা আঁকতে গেলাম, তখন দেখো এর জায়গায় এ ঠিকই এর জায়গা থেকে সরে গেছে, বি থেকে একটু সরে গেছে, সি থেকে একটু সরে গেছে, ডি থেকে একটু সরে গেছে, ই থেকে একটু সরে গেছে, এফ থেকে একটু সরে গেছে। এইটা হচ্ছে গিয়ে আমার যদি এই এ পয়েন্টে এসে আমার ইটা মিট না করে, তখন সেই ক্ষেত্রে এই ই ডিসটেন্সটা হচ্ছে আমি ধরে নিলাম যে এতটুকু ডিসটেন্স দূরে আছে। তাহলে এটাকে মিট করতে হলে আমাকে কি করতে হবে, প্রতিটা পয়েন্টকে আমার ওই পয়েন্টের সাপেক্ষে কতটুকু দূরে আছে সেটা আগে বের করে নিতে হবে। বের করে নিয়ে পরে আমার সেটাকে, যে আমি যদি এটাকে এই পয়েন্ট থেকে খুলে ফেলি, খুলে ফেললে কি পাবো, আমি একটা স্ট্রেইট লাইন পাবো, এই বি সি ডি ই। ঠিক আছে, এই যে ডিসটেন্স গুলো আছে, এতটুকু ডিসটেন্স পর পর দূরে যে আমার ওই ট্রাভার্সের লাইনটা ফিট হয়েছে। তাহলে এটাকে এরর করার জন্য আমার কি করতে, এররটা রিমুভ করার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা অ্যাঙ্গেলের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে ম্যাডাম, একটা কোশ্চেন ছিল ম্যাডাম, কোশ্চেন না হ্যাঁ ঠিক বলো। একটা কথা ছিল। হুম, ম্যাডাম, আমাদের একটা ওই প্রেজেন্টেশন আছে তো 2:30টা থেকে, তো আর কি সবাই বলতেছিল আজকে ক্লাসটা আর বেশিক্ষণ না নিতে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে শেষ করে দিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা নেক্সট হচ্ছে এররস ইন কম্পাস সার্ভিং। কম্পাস সার্ভিং এ কিছু এরর থাকে, খুবই ইম্পর্টেন্ট এরর গুলা। এইটা একটু সবাই পড়ে নিবে যে এররটা হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর, একটা হচ্ছে অবজারভেশনাল এরর, একটা হচ্ছে এরর ডিউ টু ন্যাচারাল কজ। ইনস্ট্রুমেন্টাল এরর মানে হচ্ছে কি, আমার ইনস্ট্রুমেন্টে যদি কোনো এরর থাকে বা প্রবলেম হয়, সেগুলা কি কি সেগুলো একটু তোমরা চেক করবা। তারপর হচ্ছে অবজারভেশনাল এরর, হচ্ছে আমি দেখতে কি অবজারভেশন আমার ভুল ধরা পড়তেছে, সেটা হচ্ছে লেভেলিং হতে পারে, কোন একটা লেঞ্জিং নগের বাইসেকশন হতে পারে, রিডিং না ভুল হতে পারে, রিডিং রেকর্ড করায় ভুল হতে পারে, একটা রিডিং আমি নিচ্ছি আরেকটা হচ্ছে আমি লিখে রাখছি, সেগুলোতে ভুল হতে পারে। ন্যাচারাল এরর হচ্ছে কি, আমার ওইখানে লোটার অ্যাট্রাকশন আছে, সেটার প্রেজেন্সটা আমি ঠিকভাবে তুলতে পারিনি, বা ভ্যারিয়েশন ইন ম্যাগনেটিক মেরিডিয়ান বা ম্যাগনেটিক চেঞ্জ ইন দ্য অ্যাটমসফিয়ার, এইগুলো যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে কি ন্যাচারাল এরর গুলা চলে আসে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আজকে থাকলো। ঠিক আছে, নেক্সট আমরা থিওডোলাইট থেকে শুরু করব। ঠিক আছে।